আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আজকে লন্ডনে অস্ত্র মেলায় ইসরায়েলকে নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ নিয়ে টানাপোড়েনের জেরে আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য বৃহত্তর অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আমরা নিশ্চিত করতে পারি যে কোনো ইসরায়েলি সরকারি প্রতিনিধি দলকে ডিএসইআইইউকে 2025-এর আমন্ত্রণ জানানো হবে না। প্রতি 2 বছর অন্তর আয়োজিত এই প্রদর্শনীটি বিশ্বের অন্যতম বৃহত্তর অস্ত্র বাণিজ্য মেলা, যা চলবে 9 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। গাজায় নিহত সংখ্যা 63,000 ছড়ালো। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 59 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে 23 জন ত্রাণ সংগ্রাহকও রয়েছে। আহত হয়েছে আরো 224 জন। মন্ত্রণালয় জানায়, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় মোট 63,025 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,59,490 জন। পনেরো বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য অবৈধ বাংলাদেশি অধিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। ইতিমধ্যে দেশটি 15 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। এসব অধিবাসীর বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। শুক্রবার একটি বিশেষ চার্টার ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। ফ্লাইট HFM851 বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টায় লন্ডনের ইস্টার্ন স্টেট বিমানবন্দর থেকে ছেড়ে ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর 2টা 10 মিনিটে ঢাকায় পৌঁছায়। এদিকে বাংলাদেশি পাকিস্তানের ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে ভারত। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। উভয় দেশের রাজনীতিতে সাধারণ ভারত বিরোধী মনোভাব কাজ করছে, যা ঢাকা এবং ইসলামাবাদের পূর্ব বৈরিতার চেয়েও ভয়াবহ হতে পারে বলে দাবি করেছে ভারতের প্রভাবশালী দ্য টেলিগ্রামের সাম্প্রদায়িক। বুধবার প্রকাশিত ওয়াচ ক্লোজলি এডিটোরিয়াল অন দ্য শিফট ইন bilateral relations between পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ শীর্ষক সম্পাদকীয় বলা হয়, পাকিস্তান উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা ভারতের জন্য উদ্বেগের। জাপান পৌঁছেছে মোদি, বললেন ভারতে আসুন। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চাপের মুখে বাৎসরিক সম্মেলনে অংশ নিতে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 29 আগস্ট শুরু হওয়া 2 দিন ব্যাপী এই সম্মেলনে যোগ দিয়ে
মোদি বলেন, ভারতে আসুন, পণ্য তৈরি করুন, বিশ্বের জন্য পণ্য উৎপাদন করুন। ভারত জাপান যৌথ ইকোনমিক্স ফোরামে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার উপর জোর দেন মোদি। তিনি বলেন, ভারতের উন্নয়নের যাত্রাপথে সব সময়ের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে রয়েছে জাপান। মেট্রো রেল থেকে শুরু করে উৎপাদন, সেমিকন্ডাক্টর থেকে স্টার্ট আপ, সবখানেই জাপানের সহযোগিতা রয়েছে। ভারতের 40 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে জাপানের একাধিক সংস্থার। ভারত পানি ছাড়াই 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক বন্যা পাঞ্জাবে। ভারত কর্তৃক বিভিন্ন নদী থেকে পানি ছাড়ার পাশাপাশি টানা মৌসুমে বৃষ্টিপাতের ফলে প্রায় 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মুখোমুখি হয়েছে পাকিস্তান পাঞ্জাব প্রদেশ। 3 নদীর বাঁধ খুলে দিয়েছে দিল্লি, বন্যা এড়াতে পাকিস্তানকে ভাসিয়ে দিল ভারত। কাশ্মীর অঞ্চলে টানা ভারী বৃষ্টির পর প্রধান বাঁধগুলোর সব গেট খুলে দিয়েছে ভারত। ফলে সীমান্ত পেরিয়ে পানি ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। বিপুল পরিমাণ পানি দেশটির দিকে প্রবাহিত হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। মূলত নিজেদের ভেতরের চাপ কমাতে ভারত কার্যত বন্যায় ভয়াবহ বোঝা চাপিয়ে দিল প্রতিবেশী পাকিস্তানের উপরই। এতে চেনাব রবির অপশত্রু নদীর ফুলে ফেঁপে উঠে পাঞ্জাব জুড়ে তৈরি হয়েছে বিপর্যয়ের আশঙ্কা। বুধবার সকালে নদীগুলোতে অস্বাভাবিক বন্যা দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে 6 জেলায় সেনা মোতায়েন করেছে পাকিস্তান। সংসদের 4 স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন পিটিআই চেয়ারম্যান। পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড় এসেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বৃহস্পতিবার জাতীয় পরিষদের 4টি স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছে। দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে তিনি এই সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। গহর আইন ও বিচার, মানবাধিকার, তথ্য প্রযুক্তি এবং হাউস বিজনেস অ্যাডভাইজরি কমিটি থেকে সরে দাঁড়িয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত অন্তত 18 জন পিটিআই এমপি জাতীয় পরিষদের বিভিন্ন কমিটি থেকে পদত্যাগ করেছে। এদিকে আফগান নারীদের জন্য $3 মিলিয়ন অনুদানের ঘোষণা মালালার। শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানে নারী অধিকার পুনরুদ্ধার ও কিশোরী মেয়েদের শিক্ষার প্রসারে $3 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার দাতব্য সংস্থা মালালা ফান্ড এর পাকিস্তানি ইনিশিয়েটিভ এর আওতায় এই অর্থ অনুদান আকারে বিতরণ করা হবে। মালালা লিখেছেন, গত 4 বছর ধরে তালেবান 6ষ্ঠ শ্রেণীর পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে। তিনি আরো জানান, এই অনুদানের মাধ্যমে নারী নেতৃত্ব, মানবাধিকার রক্ষাকারী কর্মীদের সহায়তা এবং মেয়েদের শিক্ষার সুযোগ ধরে রাখার উদ্যোগকে সমর্থন দেওয়া হবে। মালালা ফান্ড আফগানিস্তানের নিম্নলিখিত 10টি সংস্থার সঙ্গে কাজ করবে: এডুকেশন ব্রিজ অফ পাকিস্তান 10,000 আফগান মেয়েকে ডিজিটাল
শিক্ষা দক্ষতা ও উচ্চ মাধ্যমিক সনদ পেতে সহায়তা করছে। পাশাপাশি মানসিক সংস্থা, সেবা এবং পরামর্শ দিচ্ছে। গাজায় 1 মাসে 1500 বাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল। গাজা সিটির আল জেইতুন মহল্লায় ইসরায়েলি সেনাদের অভিযানে এ মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত 1500 ঘর বাড়ি ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদুল বাসাল জানিয়েছেন, মহল্লাটির দক্ষিণ অংশে এখন আর কোনো ভবন অক্ষত নেই। তিনি জানান, এ মাসের শুরুতে গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর থেকে ইসরায়েলি বাহিনী পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা ভারী নির্মাণ যন্ত্রের পাশাপাশি বোমা বহনকারী রোবট ব্যবহার করছে। প্রতিদিন অন্তত 7টি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং কোয়াড কপ্টার্স ড্রোন দিয়ে বাড়ির ছাদে বোমা ফেলা হচ্ছে। এর ফলে ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। গাজায় নিহত সাংবাদিকদের চিঠি পড়ে জাতিসংঘে আবেগে ভেঙে পড়লেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। নিহত গাজার সাংবাদিকদের চিঠি পড়ে জাতিসংঘের আবেগে ভেঙে পড়লেন আলজেরিয়া রাষ্ট্রদূত। ইসরায়েলি হামলায় গাজায় নিহত সাংবাদিকদের চিঠি পড়ে জাতিসংঘের আবেগে ভেঙে পড়লেন আলজেরিয়া রাষ্ট্রদূত আমর বেনজামা। ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কার সেই বিদায়পত্র, যা তিনি নিজের ছেলেকে গাইথের উদ্দেশ্যে লিখেছেন মৃত্যুর আগেই। 33 বছর বয়সী আবু দাক্কা এই সপ্তাহের শুরুতে গাজার নাসের হাসপাতালের উপর ইসরায়েলি হামলায় নিহত 5 সাংবাদিকদের একজন। এই হামলায় আরো 20 ফিলিস্তিনি প্রাণ হারান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় 4 সাংবাদিক সহ নিহত 19 জন। গাজার দক্ষিণ অঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 ফিলিস্তিনি সাংবাদিক সহ 19 জন নিহত হয়েছে, জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরা জানিয়েছে, সোমবারের এই হামলায় নিহতদের মধ্যে 4 জন সাংবাদিক আছেন বলে চিহ্নিত করেছেন গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।